জনপ্রিয় ভৌতিক লেখক তুর্জয় শাকিলের লেখা নতুন বই জলদস্যুসহ সকল বই পাওয়া যাবে কুমিল্লা বই মেলায় ২১ নম্বর স্টলে। কুমিল্লা বিভাগীয় মেলা চলছে, শেষ হবে ৬ ডিসেম্বর। মেলা হচ্ছে কান্দির পাড় টাউন হল, কুমিল্লা। লেখক তুর্জয় শাকিল আগামী ৩ তারিখে বুধবার বিকাল থেকে ২১ নম্বর স্টলে কুমিল্লা বইমেলায় উপস্থিত থাকবেন। কথাটি শুনে রবিনের খারাপ লেগেছিল যখন জানতে পারল জন বার্কেট নিউ ক্যাসেল যাবেন গবেষণার কাজে। লন্ডনে লিলিয়ান সোসাইটির সদস্য হওয়ার কারণে নতুন গবেষণার জন্য তাকে অনেক জায়গায় ঘুরতে যেতেই হতো। জন বার্কেট নিঃসন্দেহে মানব জাতির জন্য এক নতুন অগ্রগতির সুযোগ এনে দিতে চলেছেন। তার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার প্রাণ বাঁচাতে পারে অনেক মানুষের। কিন্তু লন্ডন ছেড়ে কয়েকটি মাসের জন্য অন্য শহরে থাকবেন শুনে খারাপ লেগেছিল রবিনের। এমনকি কয়েক বছরও লেগে যেতে পারে। ডাক্তারি পরীক্ষা এমনই এক ধরনের বিষয়। জন বার্কেট শুধু একজন সার্জন নয়, বরং রবিনের বিশেষ শিক্ষকও বটে। রবিন তার কাছেই ডাক্তারি বিষয়ে অনেক কিছু শিখেছে। তার সবথেকে বাধ্যগত শিষ্য যাকে বলে। রবিন সবেমাত্র ডাক্তারি পড়াশোনা শেষ করেছে। এখন প্রথম কয়েক মাস একান্তভাবে চর্চা করার পালা। ভেবেছিল বার্কেটের সাথে মিলে পেশাগতভাবে তার ডাক্তারি চর্চা করবে, কিন্তু সে কি আর তার কপালে আছে? যেদিন বার্কেট লন্ডন ছেড়ে নিউ ক্যাসেল যাবেন ট্রেনে করে, সেদিন রবিন নিজে তাকে রেলওয়ে স্টেশন পর্যন্ত ছেড়ে এসেছিল। তারপরেই মনমরা হয়ে পড়েছিল কিছুটা। মনে মনে ভাবছিল, এবার তাহলে কোথায় ডাক্তারি চর্চা শুরু করবে? রবিন যে একেবারেই আনাড়ি ছিল তা নয়। জন বার্কেটের সাথে থেকে থেকে একেবারে পটু হয়ে উঠেছিল, তা বললে ভুল কিছু বলা হবে না। কিন্তু রবিনের আর লন্ডন শহরে থেকে ডাক্তারি চর্চা করার মোটেও ইচ্ছা ছিল না। মনে পড়ল তার গুরুর কথা, যখনই দেখিবে তোমার নিজ মনের স্বার্থসিদ্ধির ব্যাঘাত ঘটিবে এবং সেটি অতীব জরুরি হয়, তবে প্রস্থান করিবে নিরালায়। কারণ নিরালা পারে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার সিঁড়ি হতে। কিন্তু সমস্যা এখানেই যে নিরালা পাবে কোথায়। তারপরেই বাড়িটার সম্বন্ধে জানতে পারল তার বাবার কাছ থেকে। এককালে তিনিও ডাক্তার ছিলেন, ক্যান্টারবেরিতে ডাক্তারি করতেন। এখন বয়স হয়েছে বিধায় অবসর নিয়ে লন্ডনে বসবাস করছে, তাই ক্যান্টারবেরিতে তার অনেক পরিচিত থাকবে, এটা স্বাভাবিক ছিল। রবিন ভাবল অন্তত এক সপ্তাহের জন্য ক্যান্টারবেরি যাওয়া যাক। তার শিক্ষক যেহেতু নিজ কাজে নিউ ক্যাসেলে ব্যস্ত, সেও না হয় দূরে কোথাও গিয়ে শুরু করুক। আপাতত 7 দিন, পরে ভালো লাগলে সময় বাড়িয়ে থাকা যাবে। রবিন নিজের মনের কথা প্রকাশ করল তার বাবার কাছে। তার বাবা ব্রাউন ক্রুশো শুনে বললেন, ক্যান্টারবেরি কেন? ক্যান্টারবেরিতে কেন? কি করা হবে সেখানে? এখানে তো ভালোই আছো, এখানেই না হয় চর্চা শুরু করো। ওখানকার থেকে এখানের নাম আর প্রগতি 2 বাড়বে অতি দ্রুত। খামাখা এত কষ্ট করে অর্থ খরচ করে ওখানে গিয়ে কি কাজ? রবিন সোজাসুজি আসল কথাটা বলে ফেলল। আমার গুরু জন বার্কেট গবেষণার কাজে লন্ডনে গিয়েছেন। ফিরবেন কবে ঠিক নেই, কয়েক মাস লাগতে পারে, এমনকি কয়েক বছরও। গবেষণার কাজ যেহেতু, তাই বলা মুশকিল তিনি কবে ফিরবেন। ভেবেছিলাম তার সাথেই পেশাগতভাবে ডাক্তারি চর্চা শুরু করব। তিনি যেহেতু এখানে এখন নেই, তাই এখানে আর আমার মন টেকছে না। ক্যান্টারবেরিতে শুনেছি অনেক নতুন নতুন হাসপাতাল হয়েছে, বিশেষ করে আধুনিকভাবে চিকিৎসা করানোর জন্য এখনও ততটা উন্নত নয়। সেই সব জায়গায় গিয়ে ডাক্তারি বিষয়টাকে আরও খতিয়ে দেখতে পেলে আমি আশা রাখি সেখানকার সুদূর উন্নতির জন্য আমি দায়ী হব। সেই সাথে হয়তো একদিন আমিও জন বার্কেটের মতো নতুন কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে পারবো। তাছাড়া তুমিও তো সেখানে ডাক্তারি পেশায় ছিলে কয়েক বছর। তা বেশ বলেছ, কিন্তু শুধু ক্যান্টারবেরি কেন? ওরকম নতুন নতুন হাসপাতাল তো ম্যানচেস্টারে অনেক রয়েছে। ব্রিস্টল, ইয়র্ক, নরউইচ, ইপসুইচ, নটিংহাম, এইসব জায়গাতেই তো ভালো ভালো হাসপাতাল আছে।
রবিন মনে মনে ঠিক করেই রেখেছে, সে গেলে ক্যান্টারবেরিতেই যাবে। বলল, মূল কথা কিন্তু একমাত্র সেটি নয়। শুনেছি ক্যান্টারবেরি নাকি আমাদের লন্ডন শহরের মতো অতটা কলকারখানার ছোঁয়া পায়নি। শৈল্পিক বিপ্লবের দিক দিয়ে এখন অনেকটা ধীর। সেক্ষেত্রে আমি অনেকটাই অনাশায়ে সেখানে পাবো একটা নিরিবিলি পরিবেশ। তাছাড়া অন্য অন্য শহরগুলোর তুলনায় সেখানে রয়েছে অনেক বেশি সবুজের সমারোহ। নিশ্চিতভাবে এমন জায়গায় গিয়ে ডাক্তারি চর্চা করা নেহাত মন্দ হবে না। শেষমেশ ব্রাউন ক্রুশও বুঝতে পারলেন তার ছেলে নিরিবিলি পরিবেশের খোঁজ চাচ্ছে, শহরের জীবন থেকে দূরে গিয়ে গ্রাম্য পরিবেশে হাওয়া লাগাতে চায়। তাই সেখানকার একটা বাড়ির সম্বন্ধে বললেন। একটা বাড়ি অবশ্য আছে সেখানে, তবে বেশ পুরনো। তুমি তো লন্ডনে বড় হয়েছ, সেই বাড়িতে থাকতে তোমার আবার অসুবিধা হবে না তো? না না, আমার এসব ব্যাপারে কোনো অসুবিধা নেই। ওটা কিন্তু আমাদের প্রপিতামহ রবিনসন ক্রুশোর বাড়ি। তিনি তার শেষ বয়সে থাকতেন সেই বাড়িতে। আমার বাপ দাদারা তো বড় হয়েছেন বেশিরভাগই লন্ডন শহরে। সেই বাড়ির খোঁজ তো আর আমার কাছে থাকে না, থাকে তোমার বড় কাকার কাছে। তবে আমি যতদূর জানি দারোয়ানের মতো একজন লোক থাকে সেখানে, দেখাশোনা করার জন্য অবশ্য। বেশ বড় বাড়ি, অনেকটা সেকালের বাংলো বাড়ি বলতে পারো। তাই আমার মনে হয় না তোমার খুব বেশি অসুবিধা হবে সেখানে থাকতে। তা তুমি থাকতে চাও কতদিন? রবিন পুনরায় মনে মনে হিসেব করে নিল। বলল, আপাতত 7 দিন। সব আগে একবার গিয়ে দেখে নেই কেমন লাগে সেখানে। যদি ভালো মনে হয় তবেই না হয় আরও বেশ কিছুদিন থাকা যাবে। তা বেশ, এটা একেবারে বিচক্ষণতার পরিচয়। সেটা করলেই বেশি ভালো হবে। তা আমি না হয় চিঠি পাঠিয়ে দেই তোমার কাকাকে। 1 সপ্তাহের জন্য তুমি ওই বাড়িতে গিয়ে উঠবে। দারোয়ানকে দিয়ে যেন বাড়িতে থাকা সব বন্দোবস্ত করে রাখে। তা কবে যাবে ঠিক করেছ? রবিন মনে মনে আবার হিসেব করে নিল যাওয়ার দিন। রবিন রাতের দিকে রওনা হয়েছিল স্টেশনে। ক্যান্টারবেরি পৌঁছাতে পৌঁছাতে ভোর প্রায়। তারপর ফের ঘোড়ার গাড়ি করে রেলওয়ে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সকাল গড়িয়ে বেলা হতে চলল। দূরে দুয়ারে ঘন ঝোপঝাড়, সেই সাথে লম্বা লম্বা গাছের সারি। সেখানে বিরাজ করছে রাশি রাশি আধার। আকাশে টকবগে ওই জ্বলন্ত সূর্য, ঝোপঝাড়ে নড়াচড়া, সেই সাথে রাতের ঝিঝি পোকার ডাক দিনের বেলাতেও নেহাত কম ভুতুরে পরিবেশ করেনি। রবিন গাছের আড়ালে একটা সাদা কিছু লক্ষ্য করেছিল বটে, কিন্তু বিশেষ পাত্তা দেয়নি। বাড়ির সদর দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে পড়ল জিনিসপত্র নিয়ে। যেহেতু বেশি দিন থাকবে না, তাই খুব ভারী কিছু নয়। বাড়িটা তার প্রপিতামহ রবিনসন ক্রুশো বেশ জাঁকজমক করে বানিয়েছিলেন বলতে হবে। দুধারে কয়েক রকমের ফুলের গাছ, চারপাশে কাঠের বেড়া দিয়ে ঘেরাও করা। বাড়ির চিমনির উপরে সূর্যের উত্তাপ যেন ঢেকে গেছে। এদিক সেদিক তাকিয়ে দেখতে দেখতে গৃহে প্রবেশ করল। প্রবেশ করতেই একই কাণ্ডরে বাবা! ঘরে ঢুকতে না ঢুকতেই বাদুড়! এই বাদুড় জিনিসটা রবিনের মোটেও সহ্য হয় না। রবিনের লন্ডনের বাড়িটার দোতলায় মাঝে মাঝে যখন সন্ধ্যার দিকে লোহার শিকে জানালার ফাঁকা দিয়ে নিঃশব্দে 2-1টা চামচিকে ঢুকে পড়ে, তখন তাকে বাধ্য হয়ে তার সকল কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গরমের দিনে যখন যান্ত্রিক পাখা চালু থাকে, তখন যদি চামচিকে ঢুকে মাথার উপরে ঘুরতে থাকে আর এই বুঝি পাখার সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে কাতরাতে থাকবে, ছটফট শুরু করবে, তখন যেন রবিন একেবারে দিশেহারা হবার জোগাড়। প্রায়শই বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর তাদের চাকর ফ্র্যাঙ্কোকে বলে ওটাকে তাড়াবার জন্য যে কোনো একটা ব্যবস্থা করতে। একবার তো ফ্রাঙ্কো রবিনের ডাক্তারি সরঞ্জাম নিয়ে এক আঘাতে একটা চামচিকে মেরেই ফেলেছিল। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সাথে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে। বাদুরের চেহারাটাই রবিনের বরদাস্ত হয় না। এটা না পাখি না জানোয়ার, তার উপরে ওই যে মাথা উঁচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা, এইসব মিলিয়ে মনে হয় বাদুর জীবটার অস্তিত্ব না থাকলেই বরং ভালো ছিল। লন্ডনে রবিনের ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে
রবিনের এক এক সময় মনে হয় তার উপরে বুঝি প্রাণীটার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে সে এটাও ভাবেনি যে ক্যান্টারবেরিতে এসে তার থাকার জায়গাটিতে ঢুকে ঘরের কড়িকাঠের দিকে চেয়েই দেখবে সেখানেও একটি বাদামি রঙের বাদুড় ঝোলায়মান। এ যে রীতিমতো বাড়াবাড়ি। একে বিদায় করতে না পারলে তো তার এই ঘরে থাকা চলবে না, ঠাঁই নিতে হবে অন্য কোথাও। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান ধাঁচের লোকটিকে ডাক দিল। প্রবীণ দেহ নিয়ে এক প্রকার ছুটতে ছুটতে হাজির হলো তার সামনে। কাছে আসতেই নাক চেপে ধরতে চাইল রবিন। একটি বিদঘুটে গন্ধ শরীরে, অনেকটা আটশে আটশে। কতদিন স্নান করে না কে জানে, কিন্তু এভাবে নাক চেপে ধরলে হয়তো দারোয়ান লোকটি অপমান বোধ করতে পারে। তাই সহ্য করে নিল গন্ধটা। লোকটির ডান দিকের চোখটা ধূসর রঙের, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। রবিন প্রশ্ন ছুড়ে দিল লোকটির দিকে, নাম কি আপনার? আজ্ঞে সাহেব মশাই, আমি অ্যান্থিও পেরেজ, ডাকনাম আর্তুরো। তা আর্তুরো মশাই, ওই বাদুর সাহেব কি বরাবরই এই ঘরে বসবাস করে, নাকি আজই প্রথম আমাকে অভ্যর্থনা জানাতে এসেছে? আজ্ঞে তা তো খেয়াল করিনি সাহেব, এই ঘরটা তো সবসময় বন্ধই থাকে, আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে। কিন্তু এই মহাশয় থাকলে তো আমার থাকা মুশকিল। সে নিয়ে আপনি ভাববেন না সাহেব, ওটা সন্ধ্যা হলে আপনা আপনিই চলে যাবে। তা না হয় গেল, কিন্তু কাল যেন আবার ফিরে না আসে, তার একটা ব্যবস্থা হবে কি? আর আসবে না সাহেব, আর কি করে আসবে? ও তো আর বাসা বেঁধে রাখিনি যে ফিরে আসবে। রাতে হয়তো কোনো সময় ফুস করে ঢুকে পড়েছে, দিনের বেলা তো আর চোখে দেখতে পায় না, তাই বের হতে পারেনি মনে হয়। রোদ তখন মাথার উপরে খেলছে। নিত্যদিনের স্বভাবের মতো চা খেয়ে বাড়ির সামনে বারান্দাটায় একটা পুরনো পর্তুগিজ সাহেবদের তৈরি বেতের চেয়ারে এসে বসল রবিন। রবিনসন ক্রুশোর বাড়িটা শহরের এক প্রান্তে। সামনের উত্তর দিকে কোনো জমিদারের যেন মস্ত আমবাগান। গাছের গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখা যায়। পশ্চিম দিকে রেড ইন্ডিয়ানদের একটা বাঁশঝাড়ের উপর দিয়ে একটা ক্যাথলিক গির্জার চূড়ো দেখা যায়। ক্যান্টারবেরির একটা বিখ্যাত প্রাচীন গির্জা এটি। রোডটা কমলে একটু ওদিকটায় ঘুরে আসবে বলে মন স্থির করল রবিন। ঠিক করল কাল থেকেই না হয় আবার ডাক্তারি কাজ শুরু করবে। আর্তুরো বুড়োটার থেকে খোঁজ নিয়ে জেনেছে ক্যান্টারবেরি এবং তার আশেপাশে ২০-২৫ মাইলের মধ্যে অন্তত খান ৩০ মতো ডাক্তারদের আবাসন আছে। হাসপাতালের জন্য পর্যাপ্ত পরিমাণের থেকে এ সংখ্যা বেশিই বলতে গেলে। তবে অনেকেই নাকি আছে যারা এখনও কবিরাজি পদ্ধতি চিকিৎসা করে থাকে। রবিন যেহেতু নতুন এসেছে, তাই শুরুতেই ডাক্তারদের সাথে আলাপ আলোচনা করা দরকার। রবিন তার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে ৫:৩০। গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হল। রবিন আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবেমাত্র সিঁড়ির দিকে পা বাড়িয়েছিল, এমন সময় তার কান ঘেঁষে শনশন শব্দ করে কি যেন একটা উড়ে আমবনের দিকটায় চলে গেল। শোয়ার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখে বাদুরটা আর নেই। যাক, বাঁচা গেল। সন্ধ্যাটা অদ্ভুত নির্বিঘ্নে কাটল। গবেষণার কাজ জন বার্কেটের থেকে আগেই শিখে নেওয়া হয়েছিল। সেগুলো আরও বেশি গবেষণা এবং এখানে তা কিভাবে কাজে লাগানো যাবে সেটা নিয়ে রিপোর্ট লেখার কাজটা ক্যান্টারবেরিতে থাকতে থাকতে আরম্ভ করবে ভেবেছে। বার্কেট ফিরে এলে তাকে দেখাতে হবে। রোডটা পড়তেই যান্ত্রিক টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়ল। লন্ডনের খড়খড়ে মাটি, সমতল জমি, স্কটস পাইন আর বীজবৃক্ষ গাছের সারি, এই সবই তার বড় ভালো লাগে। তবে ক্যান্টারবেরিতে তার এই প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসেনি সে, তবুও এই সন্ধ্যাটায় লাল গির্জার আশেপাশে ভারী মনোরম লাগলো তার। হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকে আরও খানিকটা এগিয়ে গেল। সামনে দেখল খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারো বাগান বলে মনে হয়। একটা লোহার গেটও রয়েছে দেখা যাচ্ছে। আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝল এটা আসলে বাগান নয়, কবরস্থান। খান ৩০ ক্যাথলিক খ্রিস্টানদের কবর রয়েছে কবরস্থানটিতে।
কোনোটির উপর আমেরিকান ধাঁচে কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ, আবার কোনোটিতে মাটিতে শোয়ানো রয়েছে পাথরের ফলক। এগুলো যে খুবই পুরনো তাতে সন্দেহ নেই। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে অনেক আগেই, আবার ফাটলের মধ্যে একটাতে ম্যাপেল চারা গজিয়েছে। গেটটা খোলা ছিল। রবিন ভেতরে ঢুকে ফলকের উপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করল। একটাই লিখা সাল 1772, নাম জুলিয়া ফ্রান্সি। আরেকটায় 1779, নাম লুইসা গ্রেভিল। সবই ধনী বিত্তশীল সাহেব সাহেবাদের কবর। ইংরেজ রাজত্বকালে যুগে যুগে ব্রিটিশ সাম্রাজ্যে অনেক স্প্যানিশ, ফ্রেঞ্চ, আমেরিকান, পর্তুগিজ, ডাচ লোকরা এসেছিল। নানা মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সে মৃত্যু হয়েছিল। একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে। দেখে রবিন টর্চ জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাবে, এমন সময় তার পেছনে যেন একটা পায়ের শব্দ পেল। ঘুরে দেখে একটি মাঝবয়সী আমেরিকান লোক হাত 10 দূরে দাঁড়িয়ে আছে। তার দিকে ম্লান হাসিমাখা মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটা কালো আলপাকার কোট, একটা ছাই রঙের প্যান্ট লুন, চোখ দুটো আশ্চর্য রকমের নীল। আপনি বাদুর জিনিসটা বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠল রবিন। এইটা সে জানল কি করে? তার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন, ভাবছেন কি করে জানলাম? খুবই সোজা। আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুরটাকে তাড়িয়ে দেওয়ার কথা বলছিলেন, তখন আমি কাছাকাছিই ছিলাম। ওহ, তাই বলুন। ভদ্রলোক এবার রবিনকে তার নিজের পরিচয় দিতে লাগল। আমার নাম ইলিয়াস বার্নার্ড কুপম্যান। আমাদের 4 পুরুষের বাস এই ক্যান্টারবেরিতে। অর্থোডক্স খ্রিস্টান তো, তাই সন্ধ্যার দিকটা গির্জা কবরস্থানের আশেপাশে ঘুরতে বেশ ভালো লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরাল রবিন। ভদ্রলোক রবিনের সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটিকে। এমনিতেই নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন, মায়াময়, ছন্দ ছাড়া, অথচ রীতিমতো কর্কশ। তার গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের রবিনের এমনিতেই ভালো লাগে না। টর্চের সুইচ টিপে দেখে সেটা আর জ্বলছে না। মনে পড়ল লন্ডন স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেবে ভেবেছিল, সেটা আর হয়নি। কি মুশকিল! রাস্তায় সাপখোপ থাকলে তো সেটাও দেখতে পাবে না সে। ভদ্রলোক বললেন, আপনি টর্চের জন্য চিন্তা করবেন না। অন্ধকারে চলাফেরার অভ্যাস আছে আমার, বেশ ভালোই দেখতে পাই। সাবধান, একটা গর্ত আছে কিন্তু সামনে। ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? জানি। ভ্যাম্পায়ার কে না জানে? রক্তচোষা বাদুরকে বলে ভ্যাম্পায়ার বাদুর। ঘোড়া, গরু, ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে এই বাদুর আছে কিনা সঠিক জানি না, তবে স্বচক্ষে দেখিনি। অবশ্য বইয়ের ভ্যাম্পায়ারে বাদুরের কথা পড়েছি। শুধু বাদুর কেন, ভূতরে গল্পের বইয়ে পড়েছি। মাঝ রাতের বেলা কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায়, তাদেরকেও ভ্যাম্পায়ার বলে। ব্রাম স্টোকারের কাউন্ট ড্রাকুলার লোমহর্ষক কাহিনী তো ডাক্তারি পড়াকালীন সময় পড়েছি। রবিনের বেশ বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি তার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গে তুলছেন কেন। এরপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ। আম বাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছাতেই ভদ্রলোক বললেন, আপনার সাথে আলাপ করে বিশেষ আনন্দিত হলুম। আছেন তো কদিন? দিন 7। বেশ বেশ, তাহলে তো দেখা হবেই। সন্ধ্যার দিকটায় ওদিকটাই এলেই আমার দেখা পাবেন। আমার বাপ পিতামহের কবরও আছে ওখানে। কাল আসবেন, দেখিয়ে দেব না হয়। রবিন মনে মনে বলল, তোমার সাথে যত কম দেখা হয় ততই ভালো। বাদুরের উৎপাত যেমন অসহ্য, বাদুর সম্পর্কের আলোচনাও তেমন অতৃপ্তিকর। অনেক অন্য বিষয় চিন্তা করার আছে আমার। বারান্দার সিঁড়িতে ওঠার সময় পেছনে ফিরে দেখল ভদ্রলোক অন্ধকার আম বাগানটার ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। বনের পেছনে ধান ক্ষেতের দিক থেকে তখন শিয়ালের হাঁকডাক আরম্ভ হয়ে গেছে। জুলাই মাস, তাও কেমন যেন গোমট করে রেখেছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবল বাদুরের ভয়ে জানালা দরজাগুলো বন্ধ করে দিয়েছিল।
সেগুলো খুলে দিলে বোধহয় কিছুটা আরাম হতে পারে, কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না। বাদুরের জন্য নয়, দারোয়ান মহাশয়ের ঘুম যদি হালকা হয়, চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে। কিন্তু এইসব মফস্বল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চামড়ার জুতাগুলো দফা রফা করে দিয়ে যায়। এই অভিজ্ঞতা রবিনের আগে অনেকবার হয়েছে। তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকে জানালাটা খুলে দিল। দেখলো বেশ ঝিরঝির করে হাওয়া আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখল জানালার গড়াদে মুখ লাগিয়ে সন্ধ্যাবেলা সেই ভদ্রলোকটি রবিনের দিকে চেয়ে হাসছে। তার চোখ দুটো জলজলে নীল, আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো। তারপরে দেখল ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করল। ভদ্রলোকের পায়ের শব্দেই যেন রবিনের ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখে ভোর হয়ে গেছে। কি বিটঘুটে স্বপ্ন রে বাবা। বিছানা ছেড়ে উঠে আর্তুরুকে একটা হাঁক দিয়ে ডেকে বলল চা দিয়ে যেতে। সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধে হবে। আর্তুরু বারান্দার কাঠের টেবিলে চা রেখে চলে যাওয়ার সময় লক্ষ্য করল তাকে যেন বিষণ্ণ দেখাচ্ছে। রবিন বলল, কি হে আর্তুরো, শরীর খারাপ নাকি, না রাতে ঘুম হয়নি? না সাহেব, আমার কিছুই হয়নি। হয়েছে আমার পাশে বাসার লোকটার ভেড়া ছানাটার। কি হলো আবার? কাল রাতে সাপের কামড় খেয়ে মরে গেছে। সে কি, একেবারেই মরে গেল? আজ্ঞে, তা মরবে না? এই সবে 7 দিনের হয়েছিল ছানাটা। গলার কাছটাই মেরেছে ছবল। কি জানি কোবরা নাকি। এমনিতেও আমি জানতাম আমাদের গ্রামে সাপটাপ নেই, কিন্তু এখন তো সাবধানে থাকতে হবে। যদি আমাকেও কখন না জানি ছবল দিয়ে বসে। আপনিও সাবধানে থাকবেন সাহেব। আচ্ছা আচ্ছা বলল ঠিকই, কিন্তু রবিনের মনটা অন্য কোনো কারণে কেমন জানি খচখচ করে উঠল। গলার কাছে, গলায় ছোবল, কালি তো যেন হঠাৎ মনে পড়ে গেল। ভ্যাম্পায়ার বাদুর, জন্তু জানোয়ারদের গলা থেকে রক্ত শুষে নেয় ভ্যাম্পায়ার বাদুর। কিন্তু পরক্ষণেই মনে হলো সাপের ছোবলে ভেড়ার বাচ্চা মরবে, এতে আশ্চর্যের কি? আর ভেড়ার বাচ্চাটা যদি রাতের বেলা শুয়ে থাকে, তাহলে তো গলায় ছোবল লাগাটা কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। রবিন মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছে। আর্তুরুকে সাপের জন্য সাবধানে থাকার উপদেশ দেওয়ার মতো 2-1টা কথা বলে হাসপাতালে যাওয়ার তোড়জোড় করবে বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা গেল আপনা থেকেই সেই কড়িকাঠের দিকে। কালকে সেই বাদুরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। নিশ্চয়ই ওই জানলাটা খোলাতেই এই কাণ্ড হয়েছে। ভুলটা রবিনেরই। মনে মনে স্থির করল আজ রাতে যতই গুমুটি হোক না কেন, দরজা জানালা সব বন্ধ করেই রেখে দেবে। সারাদিন হাসপাতালে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ ও 19বিংশ শতাব্দীর এই হাসপাতালের দালান ফ্রেঞ্চদের হাতে নিপুণভাবে তৈরি, দেখে সত্যি স্তম্ভিত হতে হয়। সেই সাথে হাসপাতালের চিকিৎসা পদ্ধতি যতটা প্রাচীন মনে হয়েছিল ততটা নয়। তাছাড়া বার্কেটের অনেক ডাক্তার সহকর্মী এখানে আছে দেখে এখানটাতে মানিয়ে নিতে বেশ সুবিধা হলো। বিশেষভাবে পরিচয় হলো মনোবিশেষজ্ঞ মনোহর সিকান্দারের সাথে। মহাশয় ইস্ট ইন্ডিয়ান, পাঞ্জাব থেকে এসেছে। তামাটে চেহারা, মুখে সাদা দাড়ি, কথাবার্তা বলেন বেশ যত্ন সহকারে। বেশ ভাব হলো তার সাথে। তবে যেটা শুনে রবিনের সব থেকে খারাপ লাগলো তা হলো এখানে রক্ত স্বল্পতার রোগ প্রায় মাথাচাড়া দিয়ে উঠেছে। এখানে বেশিরভাগ রোগীদের শরীরে রক্তের পরিমাণ কম। তার সহকারী ডাক্তার এলিসনকে জিজ্ঞাসা করল, এখানকার মানুষদের কি ঠিকমতো খাওয়া দাওয়া হয় না? হঠাৎ এই প্রশ্ন কেন বলুন তো? না মানে এই যে রক্ত স্বল্পতা, সেই সব বোধ হয়তো অপুষ্টিজনিত কারণেই ঘটেছে। আপনার কি মনে হয়? মাথা নেড়ে এলিসন বললেন, তবে আমার মনে হয় কোনো প্রাণী ওদের শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে। এমনটা মনে হওয়ার কারণ? বাদুরের সংখ্যা দেখেছেন এই গ্রামে? আবার বাদুর? মনে মনে ভীষণ বিরক্ত বোধ করে রবিন। সাউথ স্ট্রিট থেকে বাস করে ফিরে ক্যান্টারবেরি এসে যখন পৌঁছালো
তখন 4:30। বাড়ি ফেরার পথ ছিল কবরস্থানের পাশ দিয়েই। সারাদিনের কাজের মধ্যে কালকে সেই ভদ্রলোকের কথা রবিন প্রায় ভুলেই গিয়েছিল। তাই কবরস্থানের বাইরে সিলভার বার্চ গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেন যেন চমকে উঠল। পরক্ষণেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে খুব সুবিধা হয়, কিন্তু সেটা আর হবার নয়। মাথা হেঁট করে হাঁটার গতি যেই বাড়িয়েছে, অমনিই ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে রবিনের হাত ধরে ফেলল। বলল, রাতের বেলা ভালো ঘুম হয়েছিল? হ্যাঁ। রবিন সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে লাগলো, কিন্তু দেখল আজও ভদ্রলোক তার সঙ্গ ছাড়বেন না। রবিনের দ্রুত পদক্ষেপের সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলেন। আমার আবার কি স্বভাব জানেন? রাতে আমি একদমই ঘুমোতে পারি না। দিনের বেলা কষে ঘুমিয়ে নেই, আর সন্ধ্যা থেকে সারাটা রাত এদিক ওদিক বেরিয়ে বেড়াই। এই ঘোরাঘুরিতে যে কি আনন্দ তা আপনাকে যে কিভাবে বোঝাবো। এই কবরস্থানের ভেতরে এবং আশেপাশে কত যে দেখবার ও শুনবার জিনিস আছে তা আপনি জানেন? এই যে এনারা সব মাটির তলার কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছেন, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এনারা কি কেউ এভাবে বন্দি থাকতে চায়? কেউই চায় না। সকলেই মনে মনে ভাবে একবার যদি বেরিয়ে আসতে পারি। কিন্তু মুশকিল হলো কি জানেন, এই বেরিয়ে আসার রহস্যটি সকলের জানা নেই। সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ গঙ্গায়, কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে। মাঝরাতে যখন চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, শিয়াল যখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন তাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ। এই যেমন আমার, তারা এসব মাটির নিচের কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকোচ্ছ্বাস শুনতে পায়। অবশ্য ওই যা বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটোই খুব ভালো, ঠিক বাদুরের মতো। রবিন মনে মনে ভাবল, আর্তুরুকে এই লোকটির কথা জিজ্ঞাসা করতে হবে। একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কতদিন ধরে থাকছেন উনি? কি করেন ভদ্রলোক? কোথায় এর বাড়ি? রবিনের পেছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন, আমি সকলের সাথে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না, কিন্তু আপনার সাথে করলাম। আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না। রবিন এবার আর রাগ সামলাতে পারল না। হাঁটা থামিয়ে লোকটির দিকে ঘুরে বলল, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য ডাক্তারির কাজে এসেছি এখানে। বিস্তর কাজ রয়েছে আমার। আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না। ভদ্রলোক যেন প্রথমে রবিনের কথা শুনে একটু মুষড়ে পড়লেন। তারপরে মৃদু অথচ ধীর কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি। আর আপনি যে সময়টা কাজ করেন, অর্থাৎ দিনের বেলা, আমি সে সময়টার কথা বলছিলাম না। আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। সংক্ষেপে বিদায় জানিয়ে রবিন বাড়ির দিকে পা চালালো। রাতে খাবার সময় আর্তুরুকে লোকটির কথা জিজ্ঞাসা করল, আগে ইলিয়াস ব্যানার্ড কুপম্যান বলে কাউকে? ও হ্যাঁ, দাঁড়ান, আমেরিকান লোক, কোট প্যান্টুল পরেন, গায়ের রং লালচে। হ্যাঁ হ্যাঁ। ওহো, তার তো সাহেব মাথা খারাপ। সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি, তবে এখন শুনেছি তার অসুখ সেরেছে। তাকে চিনলেন কি করে সাহেব? তাকে তো কোনোদিন দেখিনি। ওর বাপ অ্যালেক্স কুপম্যান ছিলেন পাদ্রী সাহেব, খুব ভালো লোক, তবে তিনিও শুনেছিলাম মাথার অসুখে মারা গিয়েছেন। রবিন আর কথা বাড়ালো না। কেবল বাদুটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বলল, অবশ্য দোষটা আমারই। জানলাটা খুলে দিয়েছিলাম। ওটা যে মাঝখানে গরদটা নেই সেটা খেয়াল ছিল না। আর্তুরও বলল, এক কাজ করব সাহেব, কাল ওই ফাঁকাটা বন্ধ করে দেব। আজকের রাতটা বরং জানলা ভেজানোই থাক। সারাদিন হাসপাতালে যেসব কাজ করেছে, রাতের রিপোর্টের খাতা খুলে সেগুলোর সম্বন্ধে এক প্রস্তর লিখে ফেলল। এখানকার হাসপাতালে বেশ কটি ওষুধপত্র ছিল না। আগামীকাল লন্ডন বা পাশের শহর থেকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। জানলা দিকে বাইরে তাকিয়ে দেখে গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা টকটক করছে। লেখার কাজ শেষ করে বারান্দায় এসে কাঠের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইল। 11টার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। মনে মনে ভাবল, আজকালকার বৈজ্ঞানিক যুগে ইলিয়াস ব্যানার্ডের কথাগুলো সত্যিই হাস্যকর। স্থির করল, হাসপাতালে ইলিয়াস ব্যানার্ডের কি চিকিৎসা হয়েছিল
এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে। মেঘ কেটে গিয়ে গোমট ভাবটাও কেটে গিয়েছিল, তাই জানলা দরজা বন্ধ করাতেও কোনো অসুবিধা হচ্ছিল না। বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিল সেটা আজ গায়ে দিতে হলো। চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় রবিন ঘুমিয়ে পড়েছিল। কটার সময় যে ঘুমটা ভাঙল জানে না, আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙল সেটা ঠিক বুঝতে পারছিল না। তারপর হঠাৎ পূর্ব দিকের দেওয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। জানলাটা কখন যেন খুলে গেছে, কিসে জানি একটা ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেল। তার খাটের ঠিক উপরেই বাদুরটা বন বন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে তার দিকে নামছে। চাঁদের আলোতে তীক্ষ্ণ সূচালো দাঁত বের করে তাকিয়ে আছে, যেন সে বিদ্রূপ করে হাসছে। চোখ দুটো যেন নীলচে হীরের মতো, একদম ভয় ভরিয়ে দেয় মনের মধ্যে। রবিন প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায়। এই অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে ডান হাতটা খাটের পাশে টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের ওপর থেকে তার শক্ত বাঁধাই খাতাটা তুলে নিল। 3-4 হাতের মধ্যে বাদুরটা যেই তার কণ্ঠনালীর দিকে ত্যাগ করে একটা ঝাঁপ দিয়েছে, রবিনও সাথে সাথে খাতাটা দিয়ে সেটি মাথায় প্রচণ্ড একটা আঘাত করল। বাদুরটা ছিটকে গিয়ে জানলার গরাদের সাথে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরের মাঠে গিয়ে পড়ল। পরক্ষণেই একটা খচমচ শব্দ হলো মনে হয়, কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো। জানালার কাছে গিয়ে গলা বাড়িয়ে দেখল কোথাও কিছু নেই, বাদুরটারও চিহ্নমাত্র নেই। বাকি রাতটা আর ঘুমাতে পারল না রবিন। সকালে রোদ উঠতেই রাতের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল। এই বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। তার দিকে বাদুরটা নেমে আসছিল, এর মানেই যে তার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই। ওই বিটঘুটের লোকটি ভ্যাম্পায়ারের প্রসঙ্গ না তুললে কি আর রবিনের এই কথা মনে আসতো? লন্ডনে যেমন বাদুর ঘরে ঢোকে, এই বাদুরটাকেও তার সমগোত্রীয় বলে মনে হতো। যাই হোক, হাসপাতালের কাজ বাকি আছে। চা পান সেরে 6:30 নাগাদ বেরিয়ে পড়ল। কবরস্থানের কাছাকাছি আসতেই রবিন একটা আশ্চর্য দৃশ্য দেখল। স্থানীয় কয়েকটি লোক ইলিয়াস ব্যানার্ডকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো ইলিয়াস ব্যানার্ড অজ্ঞান, আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করাতে সামনে লোকটি হেসে বলল, বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে অজ্ঞান। সে কি, গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ লোক বদ্ধ পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধেবেলা এই গাছে সেই গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকতো, ঠিক বাদুরের মতো। রবিন মনে মনে ভাবতে লাগলো, তবে কি? কিন্তু সেই ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। একটা মশার ভনভনানিতে আপনা আপনি তার হাত চলে গেল ঘাড়ের কাছে। হাত দিয়ে ঘাড়ের কাজটা কেমন যেন মনে হলো, কেমন যেন একটা অস্বাভাবিকতা। দ্রুত ফিরতি দৌড় লাগালো বাড়ির দিকে। ঘরের মধ্যে প্রবেশ করতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঘাড় খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করলো। একটা শুকনো সূচের মতো চিহ্ন, না ঠিক একটি নয়, দুটো সূচের মতো চিহ্ন পাশাপাশি এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে এগুলো সূচালোর দাঁতের কামড়। কিন্তু কামড়টা দিল কিসে? কাল রাতে তো ওই বাদুর তাকে কামড়াতে পারেনি, নাকি আগেই হয়তো কামড়ে দিয়েছিল অথচ সে টেরই পায়নি? কিংবা এটা অন্য কিছুর কামড়ের দাগ হতে পারে, কোনো পোকামাকড়ের কামড়, কিন্তু জ্বলুনি ভীষণ। আজকেই হাসপাতালে গিয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এতক্ষণে সে টের পেল তার কিছুটা জ্বর জ্বর বোধ হচ্ছে। রবিন লন্ডনে ফিরেছে 1 বছর হবে প্রায়। আসে ফিরতেই লক্ষ্য করল শহরে রক্ত স্বল্পতা রোগের উপদ্রব, একেবারে মহামারীর মতো।
অনেক লোক পড়ে থাকে রাস্তার উপরে রাতের বেলা। সকালে খোঁজ মেলে, দেখা যায় দেহ থেকে রক্ত সম্পূর্ণ গায়েব। অনেকেই গুজব রটিয়েছে এটা পিশাচ বা সেরকম কিছুর কাজ, কিন্তু এখনকার দিনে আর এসব চলে না। তবে যেটি আরেকটি অবাক করার বিষয় তা হলো লন্ডনে বাদুড়ের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। বিশেষ করে রাতের বেলা অনেকের ঘরে পর্যন্ত ঢুকে পড়েছে। দিনের বেলা দেখা যায় গাছের ডালের সাথে উল্টো হয়ে ঘুমিয়ে আছে। অন্যদিকে নিউ ক্যাসেল থেকে ফিরেছেন জন বার্কেট সপ্তাহখানেক হলো। লিলিয়ান সোসাইটির কাছে নিজের গবেষণা রিপোর্ট উপস্থাপিত করেছেন, কিন্তু লন্ডনে ফিরে আসার পর থেকেই কেমন যেন মনমরা হয়ে গেছেন। ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, কারোর সাথে কথাবার্তা বলেন না। রবিন গিয়েছিল এক রাতে জন বার্কেটের বাড়ি তার খোঁজ নিতে। গুরু যেন তার একান্ত ও পরম শিষ্যকেও এড়িয়ে চলতে চাইছিলেন, কিন্তু রবিনের জোড়াজুড়িতে মুখ খুলতেই হলো। সব খুলে বললেন তিনি। বললেন সেদিন রাতে তার দেখা সেই বিভীষিকার কথা। রবিন মন দিয়ে শুনছিল তার গুরুর কথা। এর কয়েক বছর পর জন বার্কেট রক্ত শূন্যতায় ভুগে মৃত্যুবরণ করেন। কয়েক বছর যাবৎ লন্ডন শহরে রক্ত স্বল্পতা রোগ বৃদ্ধি পাওয়ার পর থেকে রবিন বেশিরভাগ সময় হাসপাতালেই রাত কাটায়। এখন তো তার যত কাজ রাতের বেলা, তাই রবিনকে আর দিনের বেলা দেখা যায় না। সারাদিন ঘর বন্দি হয়ে ঘুমিয়ে থাকে। এখন মনে হচ্ছে এমন হচ্ছে সেই ক্যান্টারবেরি থেকে ফেরার পর থেকে। তবে অনেকবার তো ব্রাউন ক্রুশো তার ছেলেকে তাদের বাগানে বড় গাছটার সাথে ঝুলে দিনের বেলাতে ঘুমাতে অবধি দেখেছেন। ছেলের চিন্তায় তিনিও এখন অস্থির। মাথার রোগ হলো না তো ছেলের রাত জেগে জেগে? Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.